দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও। এটা হচ্ছে বাংলার ভিডিও এবং যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা সাবস্ক্রাইব করে নিও। তারা কিন্তু খুব উপকৃত হবে। তারা একটা যে কোনো ভিডিও দেখুক, তাহলে তারা বুঝতে পারবে কতটা উপকার হচ্ছে। এবং বাংলা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে এই যে ভিডিওগুলো আমি এখানে প্রোভাইড করছি, এই ভিডিওগুলো কিন্তু খুবই কনসেপ্ট ক্লিয়ার করার একটা ব্যাপার আছে। ইতিহাস ভূগোল বাংলা তিনটে বিষয় ক্লাস 8, 9, 10, 11, 12 ভিডিও দেওয়া হয়। 11, 12 কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স আর বাংলা, আর 8, 9, 10 এখানে কিন্তু বাংলা ইতিহাস ভূগোল। আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলা। কবিতার নাম অভিষেক। অভিষেক যে কবিতাটি, এটা মেঘনাদ বধ কাব্যের অংশবিশেষ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই অংশটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্যটি, এটা 1860 সালে, 1860-61 ধরতে পারো, কারণ সমগ্র অংশ একসঙ্গে প্রকাশিত হয়নি। 1860-61 প্রকাশিত হয় এবং এতে 9টি স্বর্গ আছে। স্বর্গগুলি হচ্ছে অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি, নির্ভেদ, পেত, পুরী, সংস্ক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, প্রসঙ্গত বলি যে ঘটনা এখানে বলা হয়েছে, জল দেবী বারুণী মুরলীকে পাঠিয়েছিলেন দেবী লক্ষ্মীর কাছে। লক্ষ্মী দেবী ধাত্রীমা মানে ইন্দ্রজিতের ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে উপস্থিত হন এবং সেখানে গিয়ে বীরবাহুর মৃত্যু সংবাদ দেন। বীরবাহু হচ্ছে রাক্ষসরাজ রাবণের পুত্র এবং রানী চিত্রাঙ্গদার পুত্র। মন্দোদরী এবং রাক্ষসরাজ রাবণের পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ। আসছে বিষয়বস্তু প্রসঙ্গে। বিষয়বস্তু সরলীকরণ করা হবে এই ভিডিওতে, খুব সহজে বুঝিয়ে দেওয়া হবে। এমনটা নয় যে এইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে, এটা হচ্ছে শুধু মানে বোঝানোর জন্য। ঠিক আছে, মানেটা যাতে সহজে বোঝা যায়। বিষয়বস্তু বলছি, এবার শুরু করছি বিষয়বস্তু বলতে। প্রসঙ্গত আবার বলি, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, ভিডিও নোটিফিকেশান, তাহলে তুমি চট করে পেয়ে যাবে। আচ্ছা, আসছি বিষয়বস্তুতে। রাক্ষসরাজ রাবণের প্রিয় পুত্র বীরবাহু রাম রাবণের যুদ্ধে নিহত হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে রামের স্ত্রী সীতাকে চুরি বা অপহরণ করে রাবণ অশোকবনে বন্দি করে রেখেছিলেন। রামচন্দ্র বানর সেনা নিয়ে যুদ্ধ করে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং রাবণকে পরাজিত করেন। রাবণ ছিলেন ত্রিভুবনজয়ী বীর যোদ্ধা এবং শিব ভক্ত। বীরবাহু ছিল রাবণের প্রিয় পুত্র। সে ছিল রানী চিত্রাঙ্গদার পুত্র। রাবণের অপর রানীর নাম মন্দোদরী, তার পুত্রের নাম ইন্দ্রজিৎ, আর তার অপর নাম ছিল মেঘনাদ। স্বর্গের দেবতা ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিলেন, সেই জন্য ইন্দ্রজিৎ তাকে বলা হয়। ইন্দ্রজিৎ জানতেন না বীরবাহুর মৃত্যু হয়েছে এবং তার পিতা রাবণ যুদ্ধের সাজে সেজে উঠেছেন, এটা তিনি জানতেন না। তিনি তখন নিজের প্রাসাদে নর্তকীদের মাঝে নৃত্যগীতের আমোদে ব্যস্ত ছিলেন এবং এই সময় জলদেবী বারুণীর আদেশে মুরলী যায় লক্ষ্মী দেবীর কাছে। লক্ষ্মী দেবী ইন্দ্রজিতের ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের প্রাসাদে এসে উপস্থিত হন। তাকে দেখে ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করে, কনক আসন ত্যাগ করে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসেন এবং ধাত্রীমা প্রভাসাকে প্রণাম করে লঙ্কার কুশল সংবাদ জানতে চান। প্রভাসা হতাশার স্বরে উত্তর দেন যে ইন্দ্রজিতের শিরে চুম্বন করে হতাশার স্বরে উত্তর দেন, লঙ্কার দশা খুবই মর্মান্তিক। ঠিক আছে, মর্মান্তিক। প্রবল যুদ্ধে ইন্দ্রজিতের ভাই বীরবাহু হত হয়েছেন এবং রাক্ষসরাজ রাবণ যুদ্ধের সাজে সেজে উঠেছেন। ইন্দ্রজিৎ অবাক হন একথা শুনে, কারণ তিনি বলেন যে রাতের বেলা যুদ্ধ করে তিনি তীরের বর্ষণ করেছিলেন সেই সময়, এবং সেই সময় রাম লক্ষ্মণকে তিনি নিহত করেছেন। তাহলে এই অদ্ভুত কথা ধাত্রীমা কোথা থেকে এই সংবাদটি পেয়েছেন, অদ্ভুত সংবাদটি তিনি কোথা থেকে পেয়েছেন? প্রসঙ্গত যে কথাটি উল্লেখ্য, যেটা হচ্ছে লক্ষ্মণের ওপর শক্তিশালী বাণ নিক্ষেপ করেছিলেন ইন্দ্রজিৎ এবং সেইখানে লক্ষ্মণ মানে চেতনা হারিয়ে পড়ে যায় এবং সে প্রায় মৃত্যুমুখে পতিত হয়। সেই সময় জাম্বুবানের নির্দেশে হনুমান গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসেন, কারণ তিনি চিনতে পারেননি কোন গাছগুলো তাকে নিয়ে যেতে হবে। সেই সময় সেখান থেকে জাম্বুবান বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী সমস্ত গাছের পাতা তুলে লক্ষ্মণকে শুকিয়ে লক্ষ্মণকে সুস্থ করে তোলেন। ইন্দ্রজিতের কথা শুনে সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন
সুন্দরী ইন্দিরা মানে লক্ষ্মী দেবী জানালেন, এখানে আছে রত্নাকর রত্নোত্তমা সুন্দরী ইন্দিরা সুন্দরী উত্তরীলা, ঠিক আছে। উত্তর দিলেন সীতা দেবী মায়াবী মানব। দেখো কেন সমুদ্রের কন্যা বারবার বলা হচ্ছে, কারণ লক্ষ্মী দেবী পাতালে ছিলেন, ঠিক আছে, তিনি সমুদ্রে মন্থনের সময় উঠে আসেন, তাই সমুদ্রের কন্যা বলা হচ্ছে তাকে। তাই ইন্দ্রজিতের স্বরে মরে গিয়েই রাম লক্ষ্মণ বেঁচে উঠেছেন, কারণ লক্ষ্মী দেবী যিনি প্রভাসা ছদ্মবেশী এসেছেন, তিনি বলছেন যে সীতাপতির মানে রামচন্দ্র একজন মায়াবী মানব, তাই তিনি মরে গিয়ে বেঁচে উঠেছেন। ইন্দ্রজিৎ যেন তাড়াতাড়ি যান, যুদ্ধ করে রাক্ষসকুলকে রক্ষা করেন। সর্বনাশের যুদ্ধে ইন্দ্রজিৎ রাক্ষসকুলের একমাত্র ভরসা। ধাত্রীমা প্রভাসা চলে যান। এরপর ইন্দ্রজিৎ প্রবল ক্ষোভ বা দুঃখে নিজের গলার মালা ছিঁড়ে ফেলেন। এখানে বলা হয়েছে কনক কুসুমদাম ছিঁড়ে ফেলেছেন। আচ্ছা, হাতে সোনার বালা খুলে ছুঁড়ে ফেলে দেন, এবং কানের সোনার দুল কুণ্ডল সেটাও তিনি ছুঁড়ে ফেলে দেন। সেটা অশোক বনে ফুলের মতন দীপ্তিময় বা উজ্জ্বল হয়ে মাটিতে পড়ে থাকে। শত্রুদল যখন লঙ্কার চারিদিকে ঘিরে ধরেছে, এই সময় নর্তকীদের মাঝে আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন বলে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দেন। এটা তাকে মানায় না। তিনি যুদ্ধে যাবেন বলে হাঁক দেন বা আদেশ করেন। সবাইকে সেই সমস্ত সাজসজ্জা নিয়ে আসতে বলেন। রথী শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ যুদ্ধে সেজে উঠলেন। বীরের অলঙ্কারে যেমন করে তারকাসুরকে বধ করতে হৈমবতী পুত্র মানে দুর্গার পুত্র তার কার্তিক সেজে উঠেছিল, ঠিক তেমন করে ঠিক যেমন করে কিরীটি বা অর্জুন বিরাট রাজার গোধন উদ্ধার করতে সমীপৃক্ষ থেকে লুকিয়ে রাখা অস্ত্র নিয়ে সেজে উঠেছিল। যখন পাণ্ডবদের অজ্ঞাতবাস হয়েছিল, তখন সেই সময় তারা অস্ত্রগুলো সমীবৃক্ষের মধ্যে রেখেছিল লুকিয়ে, ঠিক আছে, এবং তারা বিরাট রাজার আশ্রয়ে ছিল। এই সময় পাণ্ডবদের অজ্ঞাতবাস চলছিল, বিরাট রাজার সবাই ছিল তারা। অর্জুন বিহান্নলা সেজেছিল, তিনি বিরাট রাজার কন্যা উত্তরাকে নাচ গান শেখানোর দায়িত্ব নিয়েছিলেন, ঠিক আছে। এই সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা, ঠিক যে সময় তিনি যুদ্ধের সাজে সেজে উঠে রওনা দেবেন বলে ইচ্ছা প্রকাশ করছেন, ঠিক সেই সময়